দেখো একটি সংখ্যা মৌলিক সংখ্যা কিনা তার হচ্ছে আমরা সি প্রোগ্রামটা শিখবো। সংখ্যা দেখো একটি সংখ্যা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কিনা তার নির্ণয়ের আমরা কোনটা আগে করবো? সবার আগে আমরা সি প্রোগ্রামটা করি। সবার আগে সি প্রোগ্রাম করব, তারপরে ফ্লো চার্ট করব, সব শেষে অ্যালগরিদম বাড়ি কাজ দিব। তার আগে আমরা দেখব হচ্ছে যে একটি সংখ্যা মৌলিক সংখ্যা কিনা তা হওয়ার জন্য শর্তটা কি। মনে করো একটা সংখ্যা দিলাম, ছোট একটা সংখ্যাই দেই 17। আচ্ছা 17 সংখ্যাটা মৌলিক সংখ্যা কিনা ওটা তো আমরা এমনিতেই বলতে পারি, এটা কিছুতে ভাগ যায় না, তাই না? তো মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া, ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না, এরকম সংখ্যাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এটা আমি চেক করবো, কত দিয়ে চেক করবো ভাগ করা? কত থেকে শুরু করবো বলো? 2 থেকে শুরু করবো নাকি? 1 দিয়ে তো ভাগ সব সংখ্যায় যায়, তাই না? 1 দিয়ে ভাগ গেলে তো আর সেটা আর মৌলিক সংখ্যা হলো না। তাহলে এটাকে আমি ভাগ করা শুরু করে দেবো কত থেকে? 2 থেকে নাকি? 2 থেকে ভাগ দিলাম, 17 ভাগ দিলাম আমি, ভাগ গেল। তারপরে কি করব? 3 দিয়ে ভাগ দেব, ভাগ গেল কিনা চেক করে আমি দেখব। এরকম করতে করতে ডট 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 দিতে দিতে কত পর্যন্ত আমি দেখবো বলো ভাগ দেওয়া? কত পর্যন্ত? 16 পর্যন্ত নাকি? 17 দিয়ে 17 তো ভাগ যাবেই, ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যা ভাগ যাবে না। আর ভাগ গেলেই কি ওটা কি মৌলিক সংখ্যা হবে বা না হবে এমনটা তো নয়, ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যা তো ভাগ যাবে, পৃথিবীর সব সংখ্যাই তো এরকম হবে। তাহলে কত দূর পর্যন্ত দিব আমি বলো? 16 পর্যন্ত। আচ্ছা এই যে 2 দিয়ে দিব, 3 দিয়ে দিব, 4 দিয়ে দিব, কত করে বাড়ছে? 1 করে বাড়তেছে। তাহলে কোনো কিছু যেভাবে বাড়তেছে এটাকে আমরা সি প্রোগ্রামের ভাষায় কিভাবে লিখি? i সমান সমান i প্লাস 1 নাকি? আর কতক্ষণ পর্যন্ত i এর মানটা চলবে? i এর মান কত দূর পর্যন্ত যাবে? স্মলার ইকুয়াল, এটাকে আমি n ধরলাম, ঠিক লিখলাম শর্ত? একটু ভুল হয়নি সামান্য? i স্মলার ইকুয়াল n, n এর চেয়ে ছোট হবে, n এর সমান হওয়া যাবে না, এইটা ঘটনা নাকি? কিন্তু আমি ভাগ দিচ্ছি, ভাগ দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কয়বার ভাগ গেল সেটা আমি গুনবো কয়বার ভাগ গেল। আচ্ছা সেটা গুনে মানে একবার ভাগ গেলেই তো যথেষ্ট, তাই না? একবার ভাগ গেলেই তো ও কি হবে, আর মৌলিক সংখ্যা হবে না। এটাকে বললাম একবার যদি ভাগ যায় তাহলে কি আর মৌলিক সংখ্যা থাকবে? ওই থাকবে না। যে সংখ্যা কিছুতে ভাগ যায় না সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। এটা গেল 17 হিসাব। আচ্ছা আচ্ছা 21 কথাটা একটু আমরা ভাবি তো, 21 সংখ্যাটা মৌলিক সংখ্যা নাকি একটু ভাবি। আচ্ছা এই 17, 21 এই ছোট ছোট সংখ্যাগুলো তো মৌলিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা না আমরা এমনিতেই বোঝা পারি, নয়? সংখ্যাটা যদি বড় হয়ে যায় তাহলে কি আর বোঝা পারবো? দেখে তো আর বোঝা পারবো না। আচ্ছা 21 আমি কি করবো বলো? কয় দিয়ে ভাগ দিব? প্রথমে ভাগ গেল না, ভাগ দিয়ে, আচ্ছা ভাগ গেল কি গেল না ওটা কেমন করে বুঝবো? সি প্রোগ্রামের ভাষায় কিভাবে আমরা লিখি এটাকে? এটা এই 21টা হলো আমাদের কি, এটা n, আর এই যে এটাকে আমরা কি বলবো? i। এটাকে আমরা কিভাবে লিখবো? এভাবে লিখবো, দেখো n কে ভাগ দিলাম i দিয়ে, দেখো n ক i দিয়ে ভাগ দিলাম, ভাগ দিয়ে যদি ভাগশেষ 0 হয় তাহলে বুঝবো ভাগ গেছে, নাকি বলো? আর যদি ভাগ যায়, ভাগ যাওয়ার অর্থ হলো সংখ্যাটা মৌলিক নয়, নাকি? যদি ভাগ যায়, ভাগ গেলে কি আর মৌলিক হবে? এই শর্তটা মানলে কি আর ও কি আর মৌলিক সংখ্যা থাকবে? n কে যদি i দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ 0, ভাগশেষ 0 মানে কি? ভাগ গেছে, নাকি বলো?
দেখো ভাগশেষ 0 কখন হয়? 4 দিয়ে 20 ভাগ দিলাম, কতবার দা 4 5 ভাগশেষ কত? ভাগশেষটা 0 হয়েছে কখন বলো? ভাগশেষটা দেখো দেখি কাণ্ড, কারণ সব শেষ হয়ে গেল খাওয়া দাওয়া, তখন হাড্ডি খাওয়া তুমি আইছে। এত দেরি করলে কেন? কথা ভিতরে 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 দেখো। তাও সে ঠিক বলি চাও। দেখো এই ভাগশেষ 0 হওয়ার অর্থ হলো ভাগ গেইছে নয়। এই যে দেখো ভাগ ফল 0 হয়েছে মানে ভাগ গেইছে। আর ভাগ যে সংখ্যা ভাগ যাবে কোনো কিছু দিয়ে, মানে 2 দিয়ে বা 3 দিয়ে, তার মানে ওই সংখ্যাটা আর মৌলিক থাকলো না, ওটা আর মৌলিক। তাহলে একবার ভাগ গেলে পরে কি আমি আবার চেক করে দেখবো আবার আরেকবার অন্য কোনো সংখ্যাতে যায় কিনা? হাই 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 রে, এত ট্যালেন্ট গুলা হলে তো আমার মুশকিল। ওকে আচ্ছা, আমি গুনবো এখন কয়বার ভাগ গেল, তাই না? কয়বার ভাগ গেল গুনে দেখলাম একবার ভাগ গেছে নাকি, তাহলে তো আমার জন্য যথেষ্ট নয়। এটা যাচাই করার জন্য যে ওই সংখ্যাটা মৌলিক সংখ্যা নয়, যদি একবারও যায় ভাগ নাকি। আর যদি দেখি একবারও ভাগ গেল না, তাহলে ওটা কি? তাহলে আমরা শুরু করে দিই, প্রোগ্রামটা শুরু করে দিই। আচ্ছা দেখো চলক কি কি থাকবে একটু ভাবো, কি কি চলক হতে পারে বলো। সবার আগে আই হবে, আমরা সেটা বুঝেছি নাকি। তারপরে এস কেন হবে এখানে? এখানে তুমি দেখলে এস এর কোনো কাহিনী আছে? এস যোগ করে, তাহলে সংখ্যাটা নিব না আমি, কোন সংখ্যাটা মৌলিক সংখ্যা সেটা নির্ণয় করবো না, ইনপুট নিব তো নাকি, যাচাই করবো না এই সংখ্যাটা নিব কার মাধ্যমে? এন এর মাধ্যমে। তারপর আর কি? ভাগ গেল, কি বলে ভাগ কতবার গেল সেটা আমি গুনবো, যদিও গুনার জন্য আমার একবারই যথেষ্ট, তারপরেও তো গুণা লাগবে নাকি। ভাগ কয়বার গেল? একবার যাবে, যদিও একবার গেলে আর জানার দরকার নাই দ্বিতীয়বার। ওটা কার মধ্যে রাখবো? কাউন্টের মধ্যে রাখি। তুমি ইচ্ছা মতো কিছু দিতে পারো, তো এক্স ওয়াই জেড হাবি যাবি যা খুশি তাই দিতে পারো নাকি। তো যেহেতু গুনবো আমরা, তাহলে সেহেতু কি দিব? কাউন্ট নাকি, কাউন্ট। আচ্ছা বলো কাউন্টের ভ্যালু কত? এখনো তো ভাগ দেওয়া শুরুই করলাম না, গুনাগুনি আবার একবার গুনিছি তো একবার ভাগ গিয়েছে, ভাগ না দিতেই একবার গেছে। এখনো তো সংখ্যাটা কি, সংখ্যাটাই তো নিলাম না, ভাগ দেওয়া তো দূরে থাক, তাই তুই গুনে ফেলালাম 0, একবার এখনো গোনা হয় নি। আর কিছু আছে? আর কিছু লাগলো ওখানে দেখলে? কিছু নাই। ওকে, তাহলে এই হলো 3টা আমাদের চলক। ইনপুট নিলাম, যেহেতু একই কাজ আমাকে বারবার করা লাগতেছে, তাই না? প্রথমে 2 দিয়ে ভাগ দিয়ে দেখবো, তারপর 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে, একই কাজ বারবার করা লাগতেছে। একই কাজ বারবার কে করে দেয়? লুপ, যে কোনো একটা লুপ আমার চালাতে হবে। কি লুপ চালাবো বলো? ফর লুপই চালায় নাকি। তাহলে আয়ের মান কত থেকে শুরু হচ্ছে বলো? বাহ, আয়ের মান 2 থেকে। সত্যটা কি ছিল? আয়ের মান কত দূর পর্যন্ত চলবে? n পর্যন্ত। আয়ের মান বৃদ্ধি পাচ্ছে কত? আই প্লাস প্লাস নাকি, বা আই সমান আই প্লাস 1, এক করে বৃদ্ধি পেলে এইভাবে দেওয়া যায়। আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে কি? এক এক করে বৃদ্ধি পাও। তুমি ওটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দুটো একই জিনিস, দুটো একই জিনিস। তোমার পানি মুখ দিয়ে খাও নাকি কেউ? মুখ দিয়ে তো খাও, কি খাও? নাক দিয়ে খাও? এটাই করছি, মুখ দিয়ে খাও নাকি তাই করছি, নাক দিয়ে খাও নাকি তাই?
ওকে ওকে, আচ্ছা তারপরে কি হবে দেখো, তারপরে আমাদের একটা শর্ত এখানে দিতে হবে আমার। সেই শর্তটা হলো যে এন কে আই দিয়ে ভাগশেষ 0 হচ্ছে কিনা আমি ওটা চেক করবো নাকি। তো শর্ত সাপেক্ষে আমি একটা কাজ করে নিব। তো শর্ত সাপেক্ষে কে কাজ করে? লুপের ভিতরে শর্ত নাকি, লুপের ভিতরে শর্ত। তাহলে এখানে ব্যবহার করবো আমি ইফের মধ্যে কি শর্ত বলো? এন কে ভাগ দিচ্ছি কত দিয়ে? আই দিয়ে। প্রথমে 2 দিয়ে চেক করে দেখবো আমি, তাই না? 2 দিয়ে দেখবো, যদি না হয় 3 দিন, যদি না হয় এভাবে দিতেই থাকবো আমি, দিতে দিতে ওই সংখ্যার আগ পর্যন্ত নাকি ভাগ দেবো আমি। তাহলে সমান সমান 0 নাকি। যদি এটা যদি সত্য হয়, মানে এক, দেখো এন কে আই দ্বারা ভাগ দিলাম, ভাগ দিয়ে ভাগশেষ 0 হলো, তার মানে হলো একবার ভাগ গেছে। আর একবার ভাগ গেল না, কয়বার গেল সেটা আমি গুনবো কার সাহায্যে? কাউন্টের সাহায্যে। আমি কি করবো জানো? কাউন্টের ভ্যালু বাইরে দেব। কাউন্টের ভ্যালু প্লাস প্লাস, মানে এক এক করে তুমি বাড়াও, এক এক করে তুমি বৃদ্ধি করো তুমি কাউন্টের ভ্যালু। কাউন্টের ভ্যালু প্লাস প্লাস মানে কাউন্টের ভ্যালু এক এক করে বাড়াও। আচ্ছা এক এক করে বাড়াও না বলে কাউন্টের ভ্যালু তুমি 1 বাড়াও নাকি, 1 বাড়াও। আচ্ছা এখানে একটা সেমিকলন। আচ্ছা বলো তো কাউন্টের ভ্যালু যদি 1ও বৃদ্ধি পায় তাহলে কি আমাকে আরেকবার কি এটা লুপটা চালার দরকার আছে? যখনই কাউন্টের ভ্যালু 1 বৃদ্ধি পাবে তখন আমি কি আর পরে কি আর আই দিয়ে আবার আয়ের মান 1 বৃদ্ধি করে দিয়ে আবার আমি আবার ভাগ দিয়ে চেক করে দেখবো ভাগ যায় কিনা? আমি কি আর দেখবো? একবার ভাগ গিয়েছে, তো একবার ভাগ গিয়েছে মানে ও আর মৌলিক সংখ্যা নয়। আমি এখান থেকে বেরিয়ে আসবো, প্রোগ্রামটা থেমে দিব। প্রোগ্রাম থেমে দিয়ে কি বলো? ব্রেক। ব্রেক নামে এই একটা কিওয়ার্ড। কোথাও যদি তোমার প্রোগ্রাম তুমি কাজ করতে করতে তুমি যাচ্ছ না, এটা করার পর আর করার দরকার নেই, ব্রেক ব্যবহার করে দিই, প্রোগ্রামটা এখান থেকেই থেমে যাবে, ব্রেক হয়ে যাবে। প্রোগ্রামটাকে আমি ব্রেক করলাম নাকি। প্রোগ্রাম যখন ব্রেক, এই ব্রেকটা ব্যবহার করার ফলে কি হবে? সে আর লুপ চালাবে না, কাউন্টের ভ্যালু বাড়ার পর নাকি লুপ থেকে কি হবে তখন? বের হয়ে চলে আসবে, সে আর এই এই কীর্তনের মধ্যে আর থাকবে না, বুঝলে? ওকে, আসে লুপ থেকে বের তো হলো, হওয়ার পর এখানে একটা সেমিকলন, এই সেকেন্ড ব্র্যাকেট দিই। সেকেন্ড ব্র্যাকেট বোঝাচ্ছে এটা হলো ফর লুপ, এই জায়গাটা হলো ফর লুপ। ওকে, লুপ থেকে বের হলো, বেরিয়ে আসার পর নতুন করে আবার শর্ত নাকি। তোমরা তো এটা প্রশ্ন করতে পারো যে আপনি তো ইফ একবার ব্যবহার করলেন, আবার আরেকবার ইফ তো ব্যবহার করা যায় না। এটা হলো লুপের ভিতরে, এক সিরিয়ালে যায় না। এটা হলো ফর লুপের ভিতরে শর্ত, এটা হলো লুপের বাইরের শর্ত। এটা এখানে তুমি আরেকবার শর্ত দাও তখন এলসিফ লাগবে কিন্তু। আচ্ছা আমি একটু উপরে লিখি, ইফের মধ্যে কি শর্ত বলো তো? কি শর্ত দিব? লুপ থেকে তো আমি বের হলাম নাকি, লুপ থেকে তো বের হলাম, বের হয়ে যদি দেখি কাউন্টের ভ্যালু 0ই আছে, কাউন্টের ভ্যালু তুমি এত কিছু করলে, করার পর দেখলে 12 আসে, তুমি দেখো কাউন্টের ভ্যালু 0ই হয়ে আছে। 0 হওয়ার অর্থ কি? ভাগ যায়নি, একবারও ভাগ যায়নি। ভাগ যায়নি এই জন্য কাউন্টের ভ্যালু প্লাস প্লাসও হয়নি, প্রোগ্রামটা ব্রেকও হয়নি নাকি, প্রোগ্রামটা ব্রেকও হয়নি, ও চলেছে, চলার মতো করে চলতে চলতে এই শর্ত যখন মানেনি তখন লুপ থেকে বেরোয়েছে। তখন যদি এই শর্ত না মানলে লুপ থেকে বের হলো, বলো তো কাউন্টের ভ্যালু কি আর বাড়বে? কাউন্টের ভ্যালু তখন কত থাকবে? কত ধরেছিলাম কাউন্টের ভ্যালু? 0 থাকার কথা নয়, এখনো তাইতে থাকবে নাকি, 0 থাকবে। শোনো, এই প্রোগ্রামটা যদি এখান থেকে, লুপটা যদি এখান থেকে বের হয় তাহলে কাউন্টের ভ্যালু কিন্তু 0ই থাকবে। আর লুপটা যদি এই ব্রেক থেকে বের হয়, কাউন্টের ভ্যালু এক বাড়ার ফলে ব্রেক করে দিলে, ব্রেক করে বের হয়, তখন কিন্তু কাউন্টের ভ্যালু 0 থাকবে না, বুঝতে গেল? ওকে, তাহলে এখন যদি এটা হয় তাহলে কি হবে বলো? প্রিন্ট করে দেবো নাকি। যদি এই শর্তটা মানা হয় তাহলে প্রিন্ট এফ, তুমি কি প্রিন্ট করে দেবো বলো? সংখ্যাটা প্রাইম নাকি, সংখ্যাটা প্রাইম নাম্বার। আর যদি এলস, আর যদি এটা না হয় তাহলে সংখ্যাটা কি? সংখ্যাটা হলো নট প্রাইম নাকি, বলো সংখ্যাটা নট প্রাইম। তাহলে ওটা যদি নট প্রাইম, তার জন্য আবার শর্ত প্রয়োজন আছে, শর্ত ছাড়া কে কাজ করে দিবে? এলস। তাহলে এই যে নিচে এখানে এলস, এলস এর মধ্যে প্রিন্ট করে দিবে নট প্রাইম। সেমিকলন দিয়েও শেষে আমার জায়গা নাই, রিটার্ন 0 করে প্রোগ্রামটা শেষ করে দিলাম।
এই সিম্পল ব্যাপারটা, তেমন জটিল কিছু নাই নাকি। এখানে ওটাও আমাকে দেওয়া লাগবে, মাঝখান থেকে দেখলে তো কিছু বোঝা পারবে না, শুরু থেকে দেখা লাগবে না। সি প্রোগ্রামের দুই মৌলিক, সি প্রোগ্রামের হাতে খড়ি নামে একটা এক আছে না, তো হাতে খড়ি না দিলে পরে বুঝবে। হাতে খড়ি না আনলে বাঁশি উঠবে হাত লাস্টে যায়। গতি বাড়াও। এই কাজটাই এখন আমরা ফ্লোচার্টে আঁকাবো। সুমনা বুঝি ফ্লোচার্টের কথা বলছিলে না? হয় আসেনি, এটা তো পেতাল পারবে পরে যাই থাকলে, সেই পেতাল পারবে হয়। গতি বাড়াও, গতি বাড়াও। তো চাট পারবো? করো, বসে আছে কেন? করো দুজনে মিলে, তো চারটা করো। শর্ত, শর্ত কয়টা এখানে দেখছো? একটা, দুইটো, তিনটা। শর্ত যতগুলো হয় ডায়মন্ডও ঠিক ততগুলাই হয়। তার মানে ডায়মন্ড লাগবে আমাদের, তিনটা ডায়মন্ড লাগবে। আনিছো বাড়ি থেকে ডায়মন্ড? তিনটা লাগবে, তিনটা ডায়মন্ড ব্যবহার করতে হবে। ওকে, আমিও চেষ্টা করি। এলাও লেখা লাগবে, দেখে দেখে, এলা তো জানোই। এটা মিশাবো, প্রাইম নাম্বার নাও, এটা তো পারবেই। স্টার্ট। প্রথমে আয়ের মধ্যে 2 রাখলাম, এটা একটা কাজ। কাউন্টের মধ্যে রাখলাম 0 রেখে দিলাম, এটা একটা কাজ না? তুমি চাইলে উল্টাটা করতে পারো, তুমি আগে ইনপুট নিতে পারো, এনের মান ইনপুট নিয়ে তারপরে আয়ের মধ্যে 2, কাউন্টের মধ্যে 0 রাখতে পারো। এটা আগে আগে পরে লিখতে পারো, ওটা কোনো বিষয়ই নয়। ইনপুট নিছো অন্তরা? ইনপুট হলো n, n এর মান ইনপুট নেওয়ার পর প্রথম শর্তটা কার হবে বলো? ফর লুপের। ফর লুপের মধ্যে যে শর্তটা ছিল, ইফ i এর মান n এর চেয়ে ছোট কিনা, এটা ইয়েস হতে পারে, নো হতে পারে। দেখো ইয়েসটা আমি নিচের দিকে দিলাম, আর তুমি যে কোনো দিকে দিতে পারো, কোনো ব্যাপার না। নোটা ওদিকে দিলাম, ইয়েসটা নিচের দিকে দিলাম। আচ্ছা ইয়েস হলে কি, ইয়েস হলে কি শর্ত সাপেক্ষে আর একটা কাজ করতে হবে আমার না? ইয়েস হলে ফর লুপের শর্ত, হ্যাঁ ওখানে দেখেছো তোমরা, সি প্রোগ্রামে আছে। ইয়েস হলে শর্তটা কি ছিল? যে এনক আমি আই দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে ভাগশেষ 0 হলো কিনা। ধরে নিও, ডাক্তারের লেখা ধরে নিও।
এখন দেখো এটাও তো ইয়েস হতে পারে আর নো হতে পারে। আচ্ছা যদি ইয়েস হয়, হ্যাঁ হলে কি দিছিলাম বলো ইফের মধ্যে, সি প্রোগ্রামে হ্যাঁ হলে কি দিছিলাম? কাউন্টের ভ্যালু তুমি এক এক করে বাড়াও, হ্যাঁ হলে তাই দিছিলাম আমরা। আচ্ছা ইয়েসটা তাহলে এক কাজ করি, এ পাশে দেই। ইয়েস হলে তুমি এক কাজ করো, তো কাউন্টের ভ্যালু প্লাস প্লাস করে তুমি বাড়াও, নাকি কাউন্টের ভ্যালু বাড়াও তুমি। আর যদি নো হয় তাহলে কি করবো বলো? নো হলে প্রোগ্রামটা কি করবে? নো হলে ব্রেক করবে। চি চি চি, নো হলে সে আয়ের মান বাড়াবে, কত বাড়াবে? প্রথমে সে ভাগ করলো, এনক আই দিয়ে ভাগ করলো, ভাগ সে 0 হলো না। এবার সে প্রথম আয়ের মান কত ছিল? 2 ছিল, 2 দিয়ে ভাগ করলো হয়নি 0। এবার সে চেক করবে 3 দিয়ে হলো কিনা। আয়ের মান 1 কি করবে? বৃদ্ধি করবে। আয়ের মান 1 বৃদ্ধি করবে। নো হলে এখানে আবার নতুন করে আরেকটা কাজ হবে। শর্ত কেন? নতুন করে কাজ না? নো হলে আয়ের মান এবার 2 দিয়ে হলো না, এবারে 3 দিয়ে চেক করবে। সেটাকে আমরা কিভাবে লিখবো? আই সমান আই প্লাস 1 বা অত ভেজাল না করে আই প্লাস প্লাস। তা আই প্লাস প্লাস করে সে কোথায় যাবে বলে? এই জায়গায় যাবে না, আবার লুপ তো চক্কর মারবে। সে আবার দেখবে যে আয়ের মান তো বাড়ালো, সেটা কি এন এর চেয়ে বড় হলো কিনা। এটা কিন্তু এভাবে চলবে। কতক্ষণ পর্যন্ত চলবে? এন পর্যন্ত, নাকি এন এর আগ পর্যন্ত, সরি এন এর আগ পর্যন্ত চলবে। চলতে 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 এক সময় কি হবে? এক সময় ওইখানে যাবে নো, নাকি এক সময় ওই নোতে যাবে। যদি এই 0 হয় এদিকে যাবে, আর যদি এটা 0 কোনো জন্মেও না হয়, একবারও যদি ভাগ না যায়, তাহলে ও পাকতে 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 এক সময় আয়ের মান কি হয়ে যাবে? এন এর সমান যখন হবে তখন নো হয় ওদিকে যাবে। যখন নো হয় ওদিকে যাবে তখন আমাদের নতুন করে আরেকটা শর্ত চেক নয়, সেটা হলো কি? ইফ যে কাউন্টের ভ্যালু আমাদের 0 আছে কিনা এখনো, নাকি? তাহলে কাউন্টের ভ্যালু 0 আছে কিনা, তাহলে এই জিনিসটা যায়ও তো আমার এটা এই জায়গায় ঢুকবে, কারণ ইও তো কাউন্টের সাথে সম্পর্কিত নয়। তা ইও যাই হোক বলবে এই আমি তো কাউন্টের ভ্যালু বাড়িছি, নাকি? ইও যাই হোক ধাক্কা মারে বলবে আমি তো বাড়িছি, এক বাড়িছি। ই যাই হোক বলে এক বাড়িছি, তাহলে বলো এটা হলো এদিকে যদি ইয়েস নেই আর এদিকে যদি নো নেই, ই যাই যদি লক বলে আমি এক বাড়ছি, তাহলে ইয়েস এর দিকে যাবে না নোর দিকে যাবে? এখানে বললাম কাউন্টের ভ্যালু 0 হওয়া লাগবে, আর ই যাই কাছে কাউন্টের ভ্যালু বাড়ছি 0 হওয়া লাগবে, 0 হতে হবে এই বলতেছে। ইফ কাউন্টের ভ্যালু 0 কিনা, তো ই যদি ওকে যাই বলে আমি কিন্তু বাড়ছি, ই যদি যাই ওকে হিট করে, ইয়েস এর দিকে না নো এর দিকে? ইয়েস এর দিকে কেন রে? কাউন্টের ভ্যালু বলা হলো 0 হওয়া লাগবে, আর তুমি যাই বললো কাউন্টের ভ্যালু আমি বাড়ছি, তাহলে ইয়েস হলো। নো এর দিকে গেল না? এখন নো এর দিকে যদি যায় তাহলে বলো সংখ্যাটা কি? নো এর দিকে গেলে সংখ্যাটা কি? নট প্রাইম। কাউন্টের ভ্যালু বাড়ছে, 0 হয়নি। 0 হলে প্রাইম। কাউন্টের ভ্যালু 0 হওয়া মানে একবারও ভাগ যায়নি, একবারও যায়নি। এটা মেলায় বার চেক করা হয়েছে, অনেকবার ভাগ করতে পারতে পারতে চেক করে দেখছে আর ভাগ করে ভাগ যায়নি একবার। এই জন্য কাউন্টের ভ্যালু কি আছে? এখনো 0 আছে। তাহলে যদি নো হয় তাহলে এটা হলো নট প্রাইম, মানে এটা মৌলিক সংখ্যা নয়। খুব সিম্পল একটা জিনিস। আর যদি নো হয় তাহলে এটা প্রাইম, সরি ইয়েস হলে প্রাইম। তারপরে এই দুটা এক জায়গায় আনে বৃত্তের সাহায্যে দিয়ে এই জায়গাতে আমি শেষ করে দিলাম, জায়গা নাই, খুব শর্ট পড়ে গেছে। এই দুটাই আমাদের ফলাফল। ও এগুলো একটু তীর চিহ্ন দিও, তীর চিহ্ন না দিলে তো বোঝা যাবে না যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এগুলো তীর চিহ্ন দিও, এটা এই দিক থেকে ঢুকতেছে, এটা এই দিকে যাচ্ছে, তীর চিহ্ন দিও, তীর চিহ্ন। ফ্লো চার্ট, প্রবাহ চিত্র কোন দিকে প্রবাহিত হচ্ছে ওটা তোমাকে বুঝে দিতে হবে, তীর চিহ্ন দিও।
কোনো অসুবিধা হলো অন্তরা? পড়া যাবে যদি পরীক্ষা আসে? ঠিক আছে তো, জায়গা ধরে নিবানে, জায়গা তো ঠিক আছে, মেলা যায়। কেন রে এদিক দিয়ে কেন দিলে তুমি? এদিক দিয়ে দিলে কি হতো? এদিক দিয়ে দিলে, এই তো জায়গা, এদিক দিয়ে, এই তো এই তো জায়গা নাই বলে ঠিক হয়, ঠিক বলিস তুমি। অ্যালগরিদম পারবো না, অ্যালগরিদম হলে বাড়ির কাজ থাকলে ওটা নাকি। এবার চলে গেলাম সামনে আরেকটা ঝামেলায় গেলাম। অ্যালগরিদম ওটা করো। দেখো দুটি সংখ্যা লসাগু, লসাগু রিঙে যাচ্ছে এলসিএম। কি বললাম? দুটি সংখ্যা লসাগু এবং গসাগু রিঙে দেখি জিসিডি নির্ণয়ের আগে করব সি প্রোগ্রাম, তারপরে করব প্রচার, তারপরে অ্যালগরিদম, বাড়ির কাজ। পারলে পারবো, ওখান থেকে নিয়ে তো করতে পারবি। কঠিনটা করে দিলাম সি প্রোগ্রাম। লিস্ট কমন মাল্টিপল, লঘিষ্ঠ সাধারণ সাধারণ গুণিতক, আর গরিষ্ঠ, আর এটা গ্রেটেস্ট কমন ডিভাইজার, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা একটু লসাগু করা শিখি সুন্দর করে। একটা সংখ্যা দিলাম 20, 20 আর 15 আমরা নির্ণয় করব গসাগু। সবার আগে করব গসাগু, তারপরে করব লসাগু। গসাগুটা করি নয়, গসাগু কেমন করে করে জানো তোমরা? 15 দিয়ে 20 ভাগ দেওয়া লাগে এভাবে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুর আরেকটা উপায় আছে এভাবে লসাগু স্টাইলে, কিন্তু না ওটা আমাদের কাজ করবে না, এটাই সবচেয়ে সহজ ওটার চাইতে। 15 দিয়ে 20 ভাগ দিলে কয়বার যায়? 15 কে 15 কত হলো? 5 দিয়ে আবার এটা ভাগ দেবো, 15 ভাগ দেবো, তাই না? কতক্ষণ পর্যন্ত ভাগ দিই আমরা বলো? 0 না হয়েছে ভাগ শেষ, 0 না হয়েছে। এটা কোন ক্লাসে করা এটা ভাগ গসাগু? তাই বুঝলো না, 3 নাহলে ফরত করা হয়। এই ছোট বাচ্চাগুলো ভালো করে বলো গসাগুটা ভালো করে শিখতে, আইসিটি কাজে লাগবে কিন্তু ইন্টারে কলেজ দিতে, বুঝলা? হ্যাঁ ভালো করে বলো একটু শিখে। 15 দিয়ে 5 দিয়ে 15 দিলে কয়বার যায়? ভাগ শেষ কত? 0 দিয়ে আরেকবার 5 দিব নাকি? ও চেষ্টা করলাম, কিন্তু 0 দিয়ে কোনো কিছু ভাগ দেওয়া যায় না, 0 দিয়ে ভাগ দেওয়া যায় না। ক্যালকুলেটার কি দিল? মাথায় এরর দেখালাম আমার নাকি? 0 দিয়ে কোনো কিছু ভাগ দেওয়া যায় বলো? ভাগ দেওয়া যায় না, কিন্তু চেষ্টা করা লাগবে না? চেষ্টা করে দেখলাম আমি। ওকে, এখন দেখো আমি এই সংখ্যাটাকে ধরলাম, এটা হলো n1, আর এটাকে ধরলাম আমি n2। বলো তো এখানে কাক আমি কাক দিয়ে ভাগ দিচ্ছি না? এই 15 আর 20 এখন আর 15 20 বলো না, এটাকে চলো কাকারে ধরো, একটা n1 আর একটা হলো n2, তাহলে বলো কাক কাক দিয়ে ভাগ দিচ্ছি আমি ভাগ দিছি হলো n1 ও ভাগ দিছি কত দিয়ে? n2 দিয়ে ভাগ দিছি নাকি? এই তো গেল।
ভাগ দিয়ে আমি নিচে এটা কি বের করেছি, 5টা হলো আমাদের ভাগশেষ। তাহলে n1 n2 দিয়ে ভাগ করলাম, ভাগ করে কি পেলাম, ভাগশেষ। ভাগশেষটা কার মধ্যে রাখবো, ভাগশেষের ইংরেজি আছে না রিমাইন্ডার, রিমাইন্ডার ভাগশেষ। তুমি এখন বলছো না ওলা ওলা আমি মনে থাকে না অত, কিছুটা নাম দেওয়া তুমি নাকি, এটা x1, এটা x2, এটা x3, যা খুশি তাই কিছু একটা নাম দাও। দেওয়াটা কি খুব একটা ভালো হবে, দেওয়াটা কি খুব একটা ভালো হবে বলো, ওর সাথে মিলে মিলে নামগুলো দিলে ভালো হবে, প্রোগ্রাম তো হবে আমাদের, যা দিব তাই দিব, তাই দিয়ে হবে। তাহলে দেখো n1 কে n2 তে ভাগ করলাম, ভাগ করে ভাগশেষটা কার মধ্যে রাখবো আমি, রিমাইন্ডারের মধ্যে নাকি। ওকে, আমি কি একবার ভাগ করেই কি আমি কি ফলাফল পাই গেলাম, আমাকে ভাগ দেওয়াই লাগছে না, এক কাজ আমাকে কি করা লাগছে, বারবার করা লাগছে। তো তাহলে এটা একটা লুপের মতো কাজ হলো না, দেখো একই কাজ আমি বারবার করছি কিন্তু, হ্যাঁ। কিন্তু দেখো পরের লাইনে আসে, দেখো তো এই 15টা আগের লাইনে কত ছিল, কি ছিল, n1 ছিল না n2 ছিল, আগে ছিল এটা n2 আগের লাইনে। তো আমি যেটা দিয়ে ভাগ, যাকে ভাগ দিব সেটাকে ধরেছি কি n1, আর যেটাতে দিচ্ছি সেটাকে আমি ধরেছি n2। তাহলে এই লাইনে কি ঘটলো বলো তো, এখানে আছে এটা কিন্তু n1টা আগের লাইনে কি ছিল, n2 ছিল, তার মানে পরের লাইনে আছে n1টা হয়ে গেছে আগের লাইনের, এভাবে নিচে দেওয়া যায় না, উপরে দেই, তাই না। আর এটা কি ধরেছিলাম আমরা, যেটাতে ভাগ দিব সেটা কি n2, n2টা কি হয়েছে আগের লাইনে, n2টা কি ছিল, ভাগশেষ ছিল না আগের লাইনে, আগেরটা তো ভাগশেষ না, এটা ভাগশেষ হয়েছিল না 5টা, ভাগশেষটা দিয়ে আমি আগেরটা ভাগ দিলাম, তার মানে এই যে n2টা হয়ে গেছে আগের ভাগফলের, আগের ভাগের ভাগশেষ, অর্থাৎ আমার এখানে লাইনটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ n2টা হয়ে যাচ্ছে রিমাইন্ডার, নাকি বলো। এই কাজটা তো বারবার চলতেইছে, পরের লাইনে আছে আবার দেখো তাই হচ্ছে। আচ্ছা বলো তো, রিমাইন্ডার n2 এর ভ্যালুটা হয়ে গেছে, দেখো n2টা হয়ে গেছে রিমাইন্ডার। 5টা তুমি এটা ভাগ দেওয়ার হিসাব বাদ দাও, আগে কত ছিল, 5টা কি ছিল আগের ভাগ, আগে যখন ভাগ করেছিলাম 5টা কি ছিল, রিমাইন্ডার ছিল না। যখন আমি ভাগ দিলাম, ভাগ দেওয়ার ফলে দেখো 5 দিয়ে 15 ভাগ দিছি, তাহলে 15টা আমাদের কি n1 নাকি n1, যেটা কিনা আগের লাইনে ছিল n2। এই জন্য n1টা এখনকার বর্তমানের n1টা হয়েছে আগেকার n2, আর বর্তমানের n2টা হয়েছে আগেকার ভাগশেষ, আগের লাইনের ভাগশেষ, রিমাইন্ডার হয়ে গেছে, তাই হয়নি, এটা হলো নাকি। আচ্ছা বলো তো, এখানে আসে তাই ঘটলো না, এখানে দেখো তো n2 কি হয়ে গেছে, সরি n1টা কি হয়ে গেছে, আগের লাইনের n2 হয়ে গেছে নাকি, n2টা হয়ে যাচ্ছে আগের লাইনের, সরি n1টা হয়ে যাচ্ছে আগের লাইনের n2, আর n2টা হয়ে যাচ্ছে আগেরটার রিমাইন্ডার নাকি। এই কিটটি আমরা কতদিন পর্যন্ত করব, কতক্ষণ পর্যন্ত আমরা ভাগটা চালাইছি বলো তো, কে জিরো হয়েছে, কে ভাগশেষ কেন হবে, এই লাইনটার কথা ভাবো, এই লাইনের ক্ষেত্রে এটা কি, 5টা কি, এটা 5টা কি, এটা n1, এটা কি, এটা কি, জিরোটা কি, n2 যখন 0 হয়ে যাবে, n2 যখন 0 তখন আমার কাজ শেষ, আমি লুপ থেকে বের হয়ে আসবো। তাহলে শর্ত কি এখানে, শর্ত একটাই, সেটা হলো এই ভাগফল ভাগ তোমাকে দিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না n2 এর ভ্যালু 0 হয়েছে। n2 0 হলে তোমার আর ভাগ করার দরকার নাই, ভাগ করার দরকার ওখান থেকে বের হয়ে আসলে বলে এখন অ্যান্সার কোনটা, গসাগুর অ্যান্সার কোনটা হয়, এই লাস্টের এটা অ্যান্সার না, এই সব শেষে যেটা ছিল এই সাইডে যেটা থাকে এটা আমাদের অ্যান্সার হয় না, গসাগুর একদম সাইডে যেটা থাকে এটা আমাদের গসাগুর অ্যান্সার। এটা এই লাইনে আছে কি হয়েছে সেটা n1, তার সর্বশেষের লাস্টের যেটা n1 সেটাই আমাদের নির্ণয় গসাগু নয়, তাই তো দেখা পাচ্ছি আমরা সর্বশেষের n2 ভ্যালু 0, ও n2 ভ্যালু 0 হলে তোমার কাজ করা লাগবে না, আর ভাগ দেওয়ার দরকার নাই, 0 দ্বারা ভাগ দেওয়া যায় নাকি, আর সর্বশেষের n1টাই হলো আমাদের নির্ণয় গসাগু। তাহলে নির্ণয় গসাগু, গসাগু ইংরেজি কি, জিসিডি, কত পেলাম বলো এখান থেকে হিসাব করে, 5 পেলাম, তাই তো নাকি। ওকে, এখন বলো তো এই 20 আর 15 লসাগু কত হবে, লসাগুটা করি একটু, 20 × 40, 20 × 40 60 হবে অ্যান্সার। লসাগু বের করার শর্টকাট নিয়ম জান না, এই 20 এর ডবল করা 40, 40 এর 15 যায় না, হবে না, 3 ডবল করা 60, 60 এর 15 যায়, ওই 60ই লসাগু। লসাগু কত পেলাম, 60 পেলাম। একটা সূত্র আছে, এলসিএম গুণন জিসিডি সমান
নাম্বার 1 গুণন নাম্বার 2। লসাগু আর গসাগু গুণ করলে যা হয়, সংখ্যা যেটা গুণ করলেও তাই হয়। বিশেষ নাহলে করে দেখো। গসাগু কত? গসাগু কত? 5। গসাগু কত? 60। গুণ করো 5 6 300 নাকি? 5 6 300। তাহলে লসাগু আর গসাগুর গুণফল 300, সংখ্যা দুটা গুণ করে দেখো 300। এটা আমাদের ক্লাস 5-এ ছিল মনে হয় সূত্রটা। এই দুটি সংখ্যার গুণফল, আমি তো একটু উল্টা করে লিখেছি সুবিধার জন্য, এটার জন্য সুবিধার জন্য লিখছি। দুটি সংখ্যার গুণফল সমান তাদের লসাগু গুণন তাদের গসাগু। কষ্ট করে আমরা কি বের করলাম? কাহিনী করে। তাহলে এই সূত্র দিয়ে আমাকে এলসিএম কি নতুন করে আবার বার করা লাগবে? সূত্র আমার হাতে আছে তো। তাহলে আমি কি বের করব? আমি লসাগু নাকি জিসিডি বের করলাম তো। লসাগু সমান কি লেখা যায় বলো? নাম্বার 1 গুণন নাম্বার 2 ভাগ জিসিডি। দেখো এই যে জিসিডি এলসিএম রেখে দিলাম, জিসিডি গুণ আছে, এবার তাই কি হয়ে গেল? ভাগ হয়ে গেল নাকি? মজা লাগতেছে। জিসিডিটা এবার ভাগ হয়ে চলে গেল মনে করো। তাহলে দেখো গসাগু বের করার পর লসাগু আমার এই সূত্র দিয়ে বের করবো নাকি? ওকে, মাথায় রাখো। তাহলে আমাদের কাজ কি কি লাগতেছে? তাহলে আমাদের কাজ কি কি? এটা কি করলাম বলো? এটাকে কি বলে? আমি যেটা করলাম এটাকে কি বলে? এটাকে কি বলে? আসে কিন্তু কখন, এটাকে বলা হয় সুডো কোড। বুঝলে? প্রোগ্রাম তৈরি করার আগে কিছু খসড়া প্রোগ্রাম তৈরি করে নিতে হয়, যাতে প্রোগ্রামটা যেন ভুল না যায়। এই খসড়া প্রোগ্রামটা আমি করলাম এখানে। এটাই হলো সুডো কোড। সত্য নয় বা ছদ্ম। সুডো শব্দ অর্থ হলো ছদ্ম। এটা জানো যেটা আজ কিন্তু করলাম, এটাই যে সুডো। ওকে, তাহলে মোটামুটি আমি কিন্তু সি প্রোগ্রাম তোমাদের করেই দিছি। সি প্রোগ্রাম তোমাদের করা শেষ। এই আর কিছু শেষ। এখন এটা এগুলো তুলে তুলে নিয়ে না সাজে গুজে লেখা লাগবে কিছু। তাহলে আমাদের এই সূত্র দুটো মাথায় রাখতে হচ্ছে, দুটা বিষয়। তাহলে এই অংশটা এটা লাগবে সি প্রোগ্রামে, আর লাগবে হলো এইটা লাগবে এলসিএম নাম্বার 1 নাম্বার 2 ডিভাইডেড জিসিডি। ভাগ তো এভাবে দেওয়া যায় না, গুণ তো এভাবে দেওয়া যায় না, যেভাবে দেওয়া যায় সেভাবে আমরা দিব। তাহলে নাও শুরু কোড শেষ, এবারে করি মেইন কোড। এবারে আসো চলক কি কি হবে সি প্রোগ্রামে? চলকটা নিয়ে ঝামেলা হবে তোমাদের। কি কি চলক লাগতেছে বলো? তাহলে নাম্বার 1, তারপরে নাম্বার 2, তারপরে রিমাইন্ডার, তারপরে n1, তারপরে n2। একটু বেশি কীর্তন করলাম নাকি? হলো নাম্বার 1 নাম্বার 2 হলে তো যথেষ্ট। ইনপুট দুটোর সঙ্গে ইনপুট নেবো, তাই তো। আবার n1 n2 তে কি কাজ প্র্যাকটিক্যালি দেখো, তাহলে বুঝবে কি কাজ। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। ইনপুট নিলাম, পার্সেন্টেজ ডি কয়টা হবে অন্তরা? 2টা। এম% প্রথমে নিলাম নাম্বার 1 নাম্বার 2। এর আগে সি প্রোগ্রাম করেছিলে অন্তরা? সি প্রোগ্রাম করেছিলে? না সি প্রোগ্রাম এই অধ্যায়টা কোথায় করেছিলে? স্ক্রিনে নাম্বার 2। ওকে, এবার কি করবো জানো? ইনপুট নিলাম, নিয়ে n1 এর মধ্যে রাখবো হচ্ছে নাম্বার 1
আর n2 এর মধ্যে রাখবো হচ্ছে নাম্বার 2। এটা কেন করলাম শোনো, তুমি যখন এখানে যখন ভাগ দিবে, দেখো আমি কিন্তু চলকের মানটা চেঞ্জ করতেছি সময়ের সাথে সাথে। কি করতেছি? সময়ের সাথে সাথে চলকের মান চেঞ্জ করতেছি। তুমি যদি নাম্বার 1 কে নতুন করে নাম্বার 1 মান আরেকটা n1 এর মধ্যে না রাখো, তাহলে কিন্তু নাম্বার 1 নাম্বার 2 এর ভ্যালু কিন্তু শেষে যায় কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তখন তুমি ওটাকে আর কাজে লাগাতে পারবে না। নাম্বার 1 এর মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে কিন্তু, বুঝতে পারলে? নাম্বার 1 নাম্বার 2 চেঞ্জ হচ্ছে না প্রত্যেকটা লাইনে লাইনে চেঞ্জ হচ্ছে। তুমি শেষে যায় যখন ওই যে জিসিডি সমান নাম্বার 1 ইনটু নাম্বার 2 বসাবে, তাহলে বলো ও কি নিবে? নাম্বার 1 বসাবে, দুটো সংখ্যার গুণফল লাগবে না আমার, 20 আর 15 এর গুণফল লাগবে না, কিন্তু নাম্বার 1 নাম্বার 2 তো চেঞ্জ হয়ে গেছে, ওখানে আর 20 আর 15 আসবে? আসবে না। ওখানে ধরে নেবে কি এখানকার 0 নিবে আর 5 নিবে। কি 0 আর 5 নিলে আমাদের ফলাফল আসবে? সূত্র তো আমাদের লাগবে 20 আর 15 গুণফল, নাকি? 20 আর 15 গুণ করে যেটা হবে ওই গুণফলকে কি করা লাগবে? জিসিডি দিয়ে ভাগ দেওয়া লাগবে, নাকি? তো এই জন্যই আমি আর নাম্বার 1 নাম্বার 2 নিয়ে আমি আর কাজ করব না। আমি করলাম কি, নাম্বার 1 আর নাম্বার 2 এর সাথে কি ইনপুট নিলাম, নিয়ে ওর মান আবার নতুন করে রাখে দিলাম n1 আর n2 নিয়ে। এটা নিয়ে এখন এই যোজনা নিয়ে এখন আমি কি করব? কাজে লাগাবো, বুঝতে পারলে? যার ফলে নাম্বার 1 নাম্বার 2 প্রথমে যেটা ইনপুট নিলাম যা আছে তাই থাকবে, ওর মানটা আর চেঞ্জ হবে না। শর্ত নাকি এখানে তো কোন লুপ চালাবো বলো? ফর লুপ। না, ফর লুপের ক্ষেত্রে ঝামেলা আছে। ফর লুপে শুরু করা লাগে, শর্ত দেওয়া লাগে, নির্দিষ্ট হারে হ্রাস বৃদ্ধি করা লাগে। তো বলো তো এখানে শুরু কি দিয়ে শুরু? আই সমান সমান শুরু, আই তো নাই। শুরু কত থেকে শুরু? এটা গসাগু করতে বলা আছে, নির্দিষ্ট কোনো সংখ্যা আছে তুমি এত থেকে শুরু করো? আছে? নাই। শর্ত শর্ত আছে, ঠিক আছে। শর্ত হলো আমাদের যে n2 এর ভ্যালুটা কি হবে? 0 হবে। হ্রাস বৃদ্ধি একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে না। তাহলে তো এখানে ফর লুপ ব্যবহার করা যাচ্ছে না। কোন লুপ ব্যবহার করবো তাহলে? ইফ গো টু। হ্যাঁ, ইফ গো টু ব্যবহার করা যায়, কিন্তু আমরা করবো না ওটা। আমরা ব্যবহার করবো হোয়াইল লুপ। হোয়াইলের মধ্যে একটা শর্ত দিয়েই কাজ হয়ে যায়। হোয়াইল লুপে একটা শর্ত দিয়েই কাজ করে নেওয়া যায় ওর কাছ থেকে। হোয়াইলের মধ্যে কি শর্ত বলো? শর্তটা কি? শর্তটা হলো নাম্বার 2 তুমি কাজ করবে কতক্ষণ পর্যন্ত? 0 হওয়া যাবে না, নাকি? 0 হওয়ার আগ পর্যন্ত কাজ করো। 0 হলে তুমি এখান থেকে বের হয়ে আসো, নাকি? তাহলে এটা শর্তটা কি? এই যে নট ইকুয়াল 0, 0 হওয়া যাবে না। 0 হলে তো হলোই নাকি যাবা, নাকি? 0 হওয়ার আগ পর্যন্ত তুমি এই ভাগ করতে থাকো। 0 হওয়ার আগ পর্যন্ত তুমি ভাগ করো, নাকি? তাহলে যখন 0 হবে তখন শোনো না, এই তো কি সুন্দর বুঝতে পারছে। যখন 0 হবে তখন আর কাজ করবে না, এখন থেকে বেড়ে আসবে। যখন 0 হলে আমরা কি চালাইছিলাম? আমরা কি সামনে আগাইছি? আর 0 হওয়ার পর আমরা আগাইনি, তাহলে ও আগাবে কি জন্য? একইভাবে তোমার কাজ করবে। ওকে, গেল। তার ভিতরে এখন কাজ কি ছিল বলো? কি কাজ ছিল? যে কাজ কিছু কাজ নয়, এটাই। n1 কে ভাগ দিব আমি n2 দিয়ে, ভাগ দিয়ে ভাগফলটা রাখবো আমি, ভাগ শেষে রাখবো আমি রিমাইন্ডারের ভিতর, আর n1 হয়ে যাবে সেমিকলন, n1 হয়ে যাবে n2, আর n2 হয়ে যাবে রিমাইন্ডার। এটা তুমি করতেই থাকো, করতে করতে এখান থেকে তুমি অবশ্যই কোনো এক সময় তো অবশ্যই 0 হবেই, নয়? 0 হলে শর্ত তার মানবে না, তখন তো আর এল আর করবে না সে, তখন লুপ থেকে বেরোয় আসে। বলো তাহলে আমাদের জিসিডি ফলাফলটা কি হবে? জিসিডি কে হবে বলো? লাস্টের যেটা n1, যেটা n1 এর মধ্যে লাস্টে যেটা সেভ হলো সেটা আমাদের হয়ে যাবে জিসিডি। তাহলে জিসিডি সমান আমি এখানে লিখে দিব n1, আর এলসিএম সমান লিখে দিব ওই যে সূত্রটা। এলসিএম বের করবো আমি কি? নাম্বার 1 ইন্টু নাম্বার 2 ভাগ, এবার ভাগ দেওয়া লাগে নয়, ভাগ জিসিডি। তাহলে দুটা মান বের হলে এখন প্রিন্ট করে দেবো, নাকি? ফলাফল রেডি, এখন প্রিন্ট করে দিই। জিসিডি আর এলসিএম প্রিন্ট করে দিলাম। ও, এখানে সেমিকলন দেই।
ব্যাস কাজ আমাদের শেষ। দেখো এবার প্রিন্ট করে দিলাম জিসিডি সমান পার্সেন্টেজ ডি, এখানে বসবে জিসিডির মান, স্ল্যাশ দিলাম, ব্যাকস্ল্যাশ এন দিলাম পরের লাইনে যাওয়ার জন্য, দুটো গান এক লাইনে না দেখায়, এটা দেখাবে তার নিচে এটা দেখাবে, এটার সাহায্যে লাইনটা ব্রেক করা হয়, স্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন। ওকে কাজ আমাদের শেষ। এখানে তারপর জিসিডি সমান পার্সেন্টেজ ডি, ওটাই তো বুঝালাম, এটা সমান, ওটা জিসিডি সমান, ওটা তুমি তোমার ফলাফলটা কিভাবে উপস্থাপন করবে তোমার ব্যাপার, প্রিন্টএফ তো তোমার কথা শুনবে, তুমি তো বের করলে, বের করার পর মনিটরে কত সুন্দর করে দেখাবে, নাকি তুমি আরেকটি সুন্দর করা পারতে না, দা জিসিডি ইজ, নাকি এত আরেকটু সুন্দর করা পারতে তো। কি হয়েছে আর মাথা ব্যথা? ওকে ওকে, তাহলে ফ্লো চার্টটা করি একা একাই, না তোমরা নিজেরাই করো ফ্লো চার্ট। শর্ত শর্ত কয়টা বলো এখানে? একটা না, তার মানে এখানে আমাদের ডায়মন্ড হচ্ছে একটা, অনলি ওয়ান। তোমাদের দেখা দেখি আমিও করি। ইনপুট নিলাম নাম্বার 1 নাম্বার 2 নয়, তারপরে কি জানি করলাম ভুলে গেলাম নাকি, বলো তো কি কাজ করেছি। N1 এর মধ্যে রাখলাম আমি নাম্বার 1, N2 এর মধ্যে রাখলাম নাম্বার 2, রাখার পর শর্ত দিলাম নাকি, ইফ শর্তটা কি ছিল, N2 নট ইকুয়াল 0 হওয়া লাগবে, ইয়েস হতে পারে, নো হতে পারে, এটা ইয়েস হলেই আমাদের কাজটা চলছে, নয় ইয়েস হলে একটা কাজ হয়েছে। উফ, আমরা তো সি প্রোগ্রাম করতেছি না, আমরা এই ইফ, এটা কোনো সি প্রোগ্রামের ইফ না, আমি বলতেছি যদি এটা হয় তাহলে তুমি এটা করো ওটা করো, এটা সি প্রোগ্রাম না, এটা তো কোনো লুপ লুপ চালাচ্ছি, এটা কোনো নির্দিষ্ট করে এরকম না, ফ্লো চার্ট এরকম হয় না, এটা হোয়াইল লুপের ফ্লো চার্ট, এটা ফর লুপের ফ্লো চার্ট, এরকম হয় না, বুঝলে, হোয়াইল লুপ ফর লুপ এগুলা সি প্রোগ্রামের ভেরিয়েন্ট, ফ্লো চার্ট তো ফ্লো চার্টই, হোয়াইল হবে কি জন্য, ইফ দ্বারা আমি বোঝাচ্ছি এই শর্তটা যদি মান, যদি এটা হয় তাহলে তুমি এটা করো ওটা করো, এটা কোন লুপ তা তো নয়, লুপের তো নাম নাই এখানে, এটা ফ্লো চার্ট, এটা প্রকার নাই এখানে। ওকে, ইয়েস হলে কি জানি কাজ ছিল বলো, কি কাজ ছিল সুমনা, কথা কয় না সুমনা রে, N1 ভাগ দিয়েছিলাম, ভাগ দিয়ে ভাগফলটা রেখে দিয়েছিলাম রিমাইন্ডারের ভিতর, তারপরে কি করেছিলাম
n1 হয়ে গেছিল n2, আর n2 হয়ে গেছিল রিমাইন্ডার। নাকি এই কাজটা বারবার চলেছে নাকি? এটা চলেছে বারবার, চলেনি? এটা বারবার সে ভাগ করে দেখছে। যখন ভাগ করতে করতে যখন হয়ে গেছে n2 এর ভ্যালু যখন 0 হয়ে গেল, তখন আর এদিকে আসলো না, গেল তখন ওইদিকে, তখন নয়ের দিকে গেল। নয়ের দিকে যাওয়ার সময় কি করলো বলো? নয়ের দিকে যায় নতুন করে একটা কাজ করলো, জানো কি কাজ? কাজটা হলো জিসিডি সমান n1 আর এলসিএম সমান ওই যে সূত্র ফেললো না, জায়গা ধরবো না রে, নাম্বার 1 ইন্টু নাম্বার 2 ভাগ জিসিডি। ও তারপরে কি করলো সেটা তোমরা জানো। তারপরে সে প্রিন্ট করে দিল, জিসিডি প্রিন্ট করলো আর এলসিএম এই দুটো সে প্রিন্ট করে দিল। তারপরে প্রোগ্রাম শেষ করে বাড়ি চলে গেল। কত সুন্দর ফ্লোচার্ট দেখিস। কিন্তু তোমাদের শীটে কিন্তু ফ্লোচার্টগুলো এইভাবে করায় না, ওরা কেমন করে নিচ থেকে তুলে উপরে তুলে দেয়, নিচ থেকে নিয়ে উপরে তুলে দেয়, নয় না? উপরে তোলা আবার নিচ থেকে উপরে। আমরা সরল মনে করবো নাকি? সবসময় মনটাকে নরম করবো, মনটাকে নরম করে সরল করে আমরা কাজ করবো সবসময়, সহজ সরল মনে। অ্যালগরিদম দুটারই অ্যালগরিদম বাইরে কাজ থাকলে কিন্তু। হ্যাঁ, সি প্রোগ্রাম আমরা ফিনিশ করে দিলাম একবারে। সি প্রোগ্রামের আর কিছু বাকি নাই। কালকের দিন মানে সামনের দিন তোমাদের থাকলো 2024 সালের যতগুলো সি প্রোগ্রাম আছে। বোঝা গেল? শিহাব 2024 সাল। সবাই অন্তরা, মুক্তা, মাইশা, মুহি, যতগুলো আছে 2024 সালের সবগুলা দেখবে।